অঙ্কের নাম হয়েছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করে টাকা পয়সা আদায় করতে। আপনার ক্ষেত্রে রিমান্ডে এ ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা যে টাকা পয়সা না অত্যাচার করা? 2013 সালের 5ই মার্চ হরতাল অবরোধ চলাকালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা মিছিল তখন করি না, আমার কাছে ব্যানার ছিল, আমাদেরকে গ্রেপ্তার করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাদেরকে গ্রেপ্তার করা হলো। আমরা সেখানে গ্রেপ্তার হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ থানা তো আমাদের পেটের মধ্যে একটা থানা, আমরা মনে করি এটা আমাদের প্রতিষ্ঠানেরই একটা অংশ মনে করি, তাদেরকে পরিবারের সদস্য মনে করি। সাউন্ড কি সমস্যা বলতেছে? হ্যাঁ, আমরা কলার ছিল একটা কেটে কলটা কেটে দেন, তাহলে কেটে দিয়ে আমরা চেষ্টা করেছি, আমরা মানে শাহবাগ থানার যারা পুলিশ থাকে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মনে করে পরিবারের সদস্য, কিন্তু তারা আমাদেরকে পরিবারের সদস্য মনে করেন না। সে অর্থে আমার রিমান্ড শুরু হলো। সেখানে আমি গ্রেপ্তার হওয়ার পর প্রথম পর্বে আমার সাথে একজনের তো প্যান্ট, জিন্সের একটা প্যান্ট পিটারের যে ওটা কি বলে ধকল, সেটা সহ্য করতে ছিঁড়ে গেল। এই যে একটা বিষয় গেল। উনি 2005 সালের নিয়োগ করা সেকেন্ড অফিসার ছিল। উনি বলতেছিল যে তোমরা কিছুই করতে পারবে না, এই বলে বলে আমাকে প্রথম শেখ মুজিবের ভাষণ শুনাইলো। সে ভাষণ মুখস্থ করার কথা বললো। 7ই মার্চের ভাষণ। হ্যাঁ, এখন পুলিশ অফিসারের কাজ তো রিমান্ডে আমাকে শেখ মুজিবের ভাষণ মুখস্থ করানো না। আমি তো একটা আদর্শ বিশ্বাস করি, আমি তার ভাষণ শুনবো না, জিয়াউর রহমান ভাষণ শুনবো, আমার ব্যক্তিগত চয়েস। এরপর আমার মনে আছে যে আঙ্গুলের ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে বেশ বড় সড়ো করে সে 2-4টা বাড়ি মারলো। আমি অ্যাকুরেট সংখ্যা বলবো না, বললে হয়তো মিথ্যা হয়ে যাবে। 2-4টা বাড়ি মারলো, আঙ্গুলে এক কোনা দিয়ে ফেটে গেল। এরপর সে কি করলো, ছোটবেলায় আমরা দেখছি কিছু বদ শিক্ষক কলম ধরতো আঙ্গুলে। এই অফিসার আমার আঙ্গুলে কলম ধরে কথা বলতেছিল আর কলম ধরে করেছিল। আমি আশ্চর্য হয়ে গেছি যে এটাও সম্ভব। এইটা আমার সাথে একটা ব্যতিক্রম ঘটনা এটা। এবং তখন আমি ওই দিন রাতে আমি আমাদের প্রেসিডেন্টকে ফোন করছিলাম কোনো এক পুলিশ অফিসারের সাহায্য নিয়ে, যে কোনো মূল্যে কিছু টাকা পাঠান। এবং সেই টাকাটা যখন আমার কাছে আসছে, সেই টাকাটা যথাযথ জায়গায় যখন দিতে পেরেছি, তার পরের দিন রিমান্ডে রাত্রে আমি একটু ঘুমাইতে পারছি। এবং আমার পাশাপাশি যতজন ছিলাম, আমরা 13 জন ছিলাম ওই গারদে। প্রত্যেকে একজন একজন করে নিয়ে প্রত্যেকেই ওখানে এক একজন এক এক কমিটমেন্ট দিয়ে আসছে। কেউ 10,000, কেউ 20,000, কেউ 50,000। যার যেমন ভীতি, যার যেমন সহ্য ক্ষমতা, সে সেই পরিমাণে দিয়ে আসছে। তার মানে এটা হচ্ছে আসলে ধরেন অনেকে টাকা পেড করেই ওখান থেকে আমাদের রিলিজ হইতে হয়েছে, মানে কোর্টে চালানো। এরকম একটা অভিজ্ঞতা, এরকম হাজার অভিজ্ঞতা আমাদের। এইখানে আমাদেরও এরকম একটা ঘটনা ঘটছে যে আমরা তো আসলে ওইভাবে দীর্ঘদিনের রাজনৈতিক পরিক্রমা নাই যেখানে নির্যাতন নিপীড়নের ঘটনা কম, কিন্তু এই মোদী বিরোধী আন্দোলনে আমাদের বেশ কিছু নেতাকর্মী গ্রেপ্তার আছে। তাদেরকে আপনার ওই নাম্বার দিয়ে ফোন দিয়ে পরিবারের কাছে অনেকে টাকা চাইছে, টাকা নিছে, এবং অনেককে ওই মোস্তাকের মতো নির্যাতন করছে, কারো যৌনাঙ্গ কারেন্টের শক দিছে এবং মাইট দিয়ে বলছে যে রাজনীতি যেন না করে। এবং আপনার কাছে শুনে এই যে আমরা শিওর হইলাম যে আসলে বিশেষ করে স্বাভাবিকভাবে প্রশাসনের সব লোক কিন্তু রাজনীতি করে না, বড় একটা অংশ নিরপেক্ষ মানুষ, দেশপ্রেমিক মানুষ। কিন্তু কিছু আপনার দুর্বৃত্ত আসলে প্রশাসনের মধ্যে থাকে যে যারা আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের দালালি করে, বিএনপি আসলে বিএনপির দালালি করে, নিজের স্বার্থে, দেশের স্বার্থে না, প্রশাসনের স্বার্থে না। এবং এই অতি উৎসাহী লোকগুলোই আপনার এই ধরনের কাজ করে যে আপনারা যে কলমে নির্যাতন করে, কিংবা কারো নখ তুলে দেয়, চোখ তুলে দেয়, দাঁত তুলে দেয়, এই নির্যাতনটা করে। এবং এটা কতটা অমানবিক হইলে যে বঙ্গবন্ধু আমাদের একজন মহান নেতা, জিয়াউর রহমান কিংবা অন্যান্য জাতীয় নেতা, শেরে বাংলা ভাষানী নেতা, তাদের ভাষণ আমাদের মুখস্থ থাকবে, সেটা আমার ব্যক্তিগত বিষয়। মানে কতটা হিংস্র হলে জেলখানায় মানে এরকম একটা অবস্থা যে আওয়ামী লীগের নামে স্লোগান দেওয়া। তো যাই হোক, এই বর্বরতা যারা করে আমরা বিশ্বাস করি যে একদিন এদের বিচার হবে, এবং যেদিন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এই সমস্ত দুর্বৃত্তরা চাকরিতে থাকতে পারবে না। বাস্তব কথা এটা। আমি এমপি মন্ত্রী না হয়, সরকার গঠন না করি, এইভাবে দেশ চলবে না। সবকিছু একটা পরিণতি আছে। দেখ, এবার আমরা একটু শুনবো আমাদের রিপন ভাই। কিছুদিন আগে আপনি আস্তে আস্তে বলছিলেন যে আপনি ঈদের সময় এলাকায় গেলেন, আপনার বাসা বাড়িতে নাকি হামলার একটা ঘটনা ঘটছিল। এটা কি কারা, মানে স্থানীয় লোকজন নাকি প্রশাসন নাকি রাজনৈতিক দলের নেতা কর্মীরা? প্রথমে হামলার বিষয়টা শুনতে। আমি রফিকুল ইসলাম রিপন। আমি আমার গ্রামের বাড়ি ফরিদপুর, মধুখালী থানা, গাজনা ইউনিয়ন, আশাপুর। আমি শনিবারে বিকাল 4টার দিকে আমার বাড়িতে যে পৌঁছায়, ঈদের পরের দিন শনিবার। ওখানে আমাদের বোয়ালমারি ছাত্র দলের নেতারা এবং অন্যান্য ইউনিটের নেতারা আমার সঙ্গে দেখা করতে আসে।
রোববারে আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল মাগুরাতে, সেখানে আমি যাই। রাতে আমি 6 জন 2 ঘন্টা নিয়ে আমার গ্রামের বাড়িতে আমি আসি। রাত 11টার সময় আমি পৌঁছাই, কিন্তু 12টা থেকে শুরু করে 8-10 জন আমার দরজা ভেঙে ফেলছে, এরকম একটা অবস্থা রাতে তখন বাজে 12টা। তা পরবর্তীতে 12:30টার সময় আমি আমার আত্মীয় স্বজনকে ফোন দিই এবং প্রতিবেশীদের ফোন দিই। ফোন দেওয়ার পরে আমি সরাসরি লাইভে আসি। লাইভে আসলে পরে ঢাকা থেকে আমাদের অনেক সিনিয়র নেতা এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, পাঞ্জেরি পত্রিকার রুমি ভাই, অনেকেই আমার প্রতি সহানুভূতি দেখেছে এবং ওনারা প্রশাসনের জেলা পর্যায়ে ফরিদপুরে ফোন করছে এবং স্থানীয় বিএনপি যারা হামলাটা কারা করতে গেছিল মানে চিনতে পারছেন তাদেরকে? আমরা চিনতে পারি, এখন পারছি, শনাক্ত করতে পেরেছি। পরবর্তীতে তাৎক্ষণিক স্থানীয় যে প্রশাসন তারা এসে আমার বাড়িতে 2-3 ঘন্টা ছিল এবং তাদের সহযোগিতায় আমি ওদিন নিরাপদ হচ্ছে। একটা বিষয় হলো যে আমি একাধিকবার গ্রেফতার হয়েছি, একাধিক মামলার আসামি। আমি 2টি ঘটনা। আচ্ছা, আপনারা হামলার বিষয়টা যেটা হচ্ছে যে আসলে এখন তো এই সরকার যেটা বলে আপনার হিটলারের চেয়েও হচ্ছে খারাপ পলিসি নিয়ে রাষ্ট্র শাসন করছে, যে আজকে বিরোধী দল এবং ভিন্ন মতের নেতাকর্মীরা যেন এলাকায় না যেতে পারে। রাজনীতি করলে যেটা বলে যে আপনার ওই যে ভাতে মারবে পানিতে মারবে, তাহলে আপনাকে অনেক সময় কিছু না বলে আপনার পরিবারকে ডিস্টার্ব করবে, আপনার ব্যবসা বাণিজ্য ভাঙচুর করবে, দখল করে নেবে। এখন একটা জিনিস দেখতে পাচ্ছি যে অনেকে আমরা যারা ঢাকায় থাকি বিশেষ করে, তারা তো ঢাকায় ওইভাবে ঝামেলা না করার সুযোগ পেলে এলাকায় যারা যায় অনেকের সাথে ঝামেলা করে। আপনার সাথে যে এই ঝামেলাটা করলো এটা তো মূলত আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজনই তো, তাই না? হ্যাঁ, এখানে হলো আমাদের ওখানে একটা নির্বাচন হয়েছিল, ইউপি নির্বাচন। যে ইউপি নির্বাচন, ওখানে আমাদের আপনি জানেন যে আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতাদের বাড়ি আমার ওখানে, রহমান ভাই, লিয়াকত শিকদার, লিয়াকত শিকদার, রহমান ভাই, হ্যাঁ ওখানে। তারপরে আপনার এই যে আওয়ামী মহিলা লীগের যে যিনি সাধারণ সম্পাদিকা, ওনার বাড়ি ওখানে। সব বড় বড় আপনি তো বুঝতেই পারছেন, এটা তো আর নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। আরেকটি বিষয় হলো যে আমরা তো রাজপথ থেকে শুরু করে ভার্চুয়াল অনলাইন সব জায়গায় সক্রিয়। আপনার এর আগে কি হামলার এরকম ঘটনা ঘটেছিল? ঘটেছে আমার এর আগে। আচ্ছা, হামলার ঘটনা শুনছি, আর আপনি একটু গ্রেফতার হয়েছেন কবে? আমি একাধিকবার গ্রেফতার হয়েছি। আপনার মামুন ভাই তো শুনলেন যে আমি সেই জায়গাতে যাচ্ছি কিভাবে নির্যাতন, আপনার একটু অভিজ্ঞতাটা। আমি সবচেয়ে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হলো মার্চ 1 ডেমোক্রেসি, মামুন ভাই মনে আছে যে 2013 সালে? হ্যাঁ, ওই প্রোগ্রামটায় আমি পল্টন থেকে, আমার বাসা ছিল তখন রামপুরা টিভি সেন্টারের সাথে। আমি যে সবে মাত্র গেছি বাসায়, যে আমি ওয়াশরুম থেকে বেরোয় খাবো, খাবারের সব কিছু রেডি। দ্য টাইম চতুর্দিকে নিচে তাকায় আমার যে ছেলেটা কাজ করে বললো যে নিচে শত শত পুলিশ, ঢাকায় রামপুরাতে আমার নিজ বাসায়। পরবর্তীতে দেখা গেল যে আমার বাসায় অনেক পুলিশ 6 তলায় চলে আসলো আমার রুমের ভিতরে, এসে আমাকে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ করছে। করার পরে তখন ওনারা ওসিকে ফোন দিল, মানে ওনারা আমাকে গ্রেপ্তার করার সাহস পেলে। পরবর্তীতে ওসি নিজে আসলো, নিজে আসার পরে আমি শীতের দিন লুঙ্গি পরা, আমাকে একটা গাড়িতে চোখ বেঁধে নিয়ে আসতেছে আবুল হোটেলের এখানে, এনে আমাকে হাঁটাচ্ছে। তখন আমার ভিতরে একটা ভয়ভীতি কাজ করছে যে রাস্তায় হাঁটাচ্ছে, হ্যাঁ আমাকে ভয়ভীতি কাজ করছে যে হয়তো আমাকে গুলি টুলি করে ফেলবে, তারপর বলবে বন্দুক যুদ্ধে মারা গেছে। তখন আমি সত্য কথা যে আমি ইন্নালিল্লাহি পড়তেছি এবং আল্লাহর নাম নিচ্ছি যতটুকু সম্ভব। পরবর্তীতে এক পুলিশ অফিসার দাঁড়িয়ে ছিল, তো ওই লোকটা আমাকে বললো যে আপনি টেনশন করেন না, আল্লাহ না করেন। তো উনি হয়তো আমার কাছে মনে হতো খুব অসহায় ছিল। পরবর্তীতে ওদের একটা টেলিফোন আসলো ওই টিমের কাছে। পরবর্তীতে আমাকে ওই গাড়িতে নিয়ে রামপুরা নিয়ে গেল। নেওয়ার পরে আমাদের যারা নিয়ে গেল তারা আমাকে চেয়ারে বসানোর পরে এক ওইখানের যে বলছি উনি এসে আমাকে এমনভাবে চেয়ার থেকে লাথি মারলো যে আমি ফুটবলের মতো চলে গেলাম। লাথি মারছে? হ্যাঁ, আমাকে মানে ফুটবলের মতো অনেক দূর ছুটে চলে গেলাম। আমি শুধু দাঁড়িয়ে থানার মধ্যে আমি একটা শব্দ ইউজ করলাম যে দেখেন আমি তো চোরও না ডাকাতও না, আমি তো রাজনীতি করি, এটা আমার অপরাধ না। আবার আর একটা লাথি মারার পরে আমাকে লকআপে ঢোকালো। আমি পানির পিপাসায়, ভাই কি বলছি নাম কি মনে আছে? আমার মনে নাই। আমার পানি পিপাসায় আমি অস্থির, আমাকে সারা রাত পানি দেয়নি। আমার জন্য মেজর হানি এবং বিভিন্ন পত্রিকার সম্পাদক ওরাও ওখানে গিয়েছিল ওই যাতে আমাকে আরো বেশি নির্যাতন করছে।
সারা রাত আমাকে পানি পেতে দেয় নাই কোনো কিছু, এবং বিভিন্ন অকথ্য ভাষা, পিটানো, মানে কি বলবো সেই দৃশ্য আর মানে যদি আমি বলতে চাই তাহলে মানে শেষ হবে না। পরবর্তীতে সকালবেলায় মামলার যিনি আয়ো তিনি তার এরকম টেবিলে নিয়ে গেলেন, নিয়ে বললাম যে দেখেন আপনার তো অনেক মামলা হয়ে যাবে, আপনি টাকা দেন, টাকা দিলে আপনি মামলা থেকে খালাস পাবেন। তা আমি বললাম যে আমি টাকা দেবো না, আপনার যত মামলা ইচ্ছা দেন, আমার পরিবার, কারণ আমি অনেকবার কারাগারে ছিলাম, অনেক মামলার আসেনি, আমার এখন টাকা পয়সা দেওয়ার মতো শক্তি নেই, আমি আমার মায়ের বড় সন্তান, আমার বাবা নাই, আমার ছোট ভাই এদের প্রতি সংসার চলে। তখন তিনি আবার আমাকে মানে পিটানো শুরু করলেন। পরবর্তীতে আমি টাকা পয়সা দিইনি, পরবর্তীতে উনি আবার আমাকে একটু নাস্তা এনে দিয়েছিল, দুটো পরোটা, একটা ডিম এবং পানি, পরবর্তীতে আমাকে চালান দিয়ে দেয়। কিন্তু ওই রাতের যে ঘটনা ওইটা আমি আর বলতে পারবো না। আর শাহবাগে থানায় যখন আমাকে গ্রেফতার করে সেখানেও আমাকে এরকম রিমান্ডে রেখে মামুন ভাই বললেন এর চেয়ে তো ভয়াবহ নির্যাতন করছে। এই যে হচ্ছে আসলে দেখেন এটা আপনার যেহেতু একটা ভিন্ন জায়গার মধ্যে রাজনীতি করেন, তো আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং যেন থাকে যে দেখেন এইভাবে আজকে হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বিশেষ করে বিএনপি সহ বিরোধী নেতাকর্মীরা টার্গেটেড হচ্ছে, এইভাবে নির্যাতন করা হচ্ছে। আবার এরপরে চেঞ্জ হবে, আরেকটা গভর্নমেন্ট আসবে, তারা হয়তো আবার তাদের বিরোধীদের এইভাবে নির্যাতন নিপীড়ন করবে। কারণ এতে কি হচ্ছে যে আমরা যারা রাজনীতি করতে চাই, শিক্ষিত মানুষ যারা একটা সুন্দর পরিবেশ চাই, একটা সহনশীল গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ চাই, এরা কিন্তু রাজনীতি বিমুখ হচ্ছে। যে কারণে ওই আপনার চান্দাবাজ, ধান্দাবাজ, মাছ ব্যবসায়ী, পান ব্যবসায়ী, বাটপার, এরা হচ্ছে মানে রাজনীতির মাঠটা দখল করে। মানে আমরা কোনো ব্যবসায়ী গোষ্ঠীকে ছোট করতেছি না, কিন্তু ওই ব্যবসায়ীদের মধ্যে ভালো মানুষগুলো না, ধান্দাবাজগুলো হচ্ছে নিজেদের ধান্দা হাসিল করার জন্য রাজনীতিটা করে। সুতরাং এই অবস্থা আমরা আশা করবো যে আপনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় গেলে আপনার দ্বারা যেন ভিন্ন মত এবং বিরোধী একজন মানুষ নির্যাতিত নিপীড়িত না হয়, এবং আপনার বিবেকের জায়গাতে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করার জন্য। যেটা আমরা খুব অবাক হয়েছি যে আসলে আমরা তো আগেই ধরনের পরিস্থিতি ফেস করিনি, যে আমাদের কিছুদিন আগে গাজীপুরে আপনার আমাদের প্রথমে আমাদের কিছু গ্রেপ্তারকৃত ভাইরা আপনার কারাগার থেকে, কাশিমপুর কারাগার থেকে তাদেরকে কেরানীগঞ্জ থেকে কাশিমপুর চালান করছিল, সেখানে দেখতে গিয়েছিল এবং সেখানে একটা মেয়েও ছিল, তাদেরকে গ্রেপ্তার করেছে। প্রথমে তাদের কাছে টাকা পয়সা চেয়েছিল ছেড়ে দেওয়ার জন্য, টাকা পয়সা দেয় নাই দেখে চালান করে দিছে। মানে পুলিশের একটা অংশ, যেটা আমরা বারবার বলি, একটা জিনিস আপনারা সবসময় বলেন যে পুলিশের কিন্তু সবাই খারাপ না। যেমন আপনাকে যে ওসি লাথি দিছে, আবার আরেকজন মানুষ আপনাকে ডিম পরোটাই না খাওয়া, যেরকম কিন্তু অনেক ভালো মানুষ প্রশাসনের মধ্যে আছে। কাজে ভালো যারা, তাদের আমাদের প্রশংসা করতে হবে এবং তাদের প্রতি আমাদের রেসপেক্ট দেখাতে হবে। কিন্তু ওই দুর্বৃত্তগুলো যারা আপনার ওই টাকা পয়সা কামানোর জন্য আজকে প্রশাসনে দুর্বৃত্তায়ন কায়েম করতে চায়, রাজনৈতিক লেবাস লাগাইয়া গুম খুন করতে চায়, বিশেষ করে যে ওসি প্রদীপের ঘটনা টেকনাফ জানেন 300 জন মানুষকে মারছে, তারপরে শেষে মারলো একজন আর্মির অফিসার। চিন্তা করেন, একজন আর্মির অফিসার মেজর, তাকে মারতে তার বুকটা কিন্তু কাঁপে নাই। মানে হচ্ছে এদেরকে এত পাওয়ার এমপি মন্ত্রীরা দিছে এবং এটা সরকার দিচ্ছে, এটা অস্বীকার করা হয় না। হারুনকে আমরা স্মরণ করতে পারি এই ধরনের ভূমিকায় তাকে, কাকে? ডিসি হারুন, ডিসি হারুন জয়নাল আবেদীন ফারুককে মারলো সাবেক চিফ হুইপ। ও হ্যাঁ, যে আমাদের বিশেষ করে এই ঘটনাটা কত সালের জন্য ছিল? 2012 সালের দিকে সংসদ ভবন এলাকায়। না এইটা দেখেন আসলে এটা মামুন ভাই যেটা বললো, ধরেন আমরা পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় গেলে যে অনেকের পরিচয় শুনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন মানে তার প্রতি একটা রেসপেক্ট আসে এবং আমরা মনে করি যে আমাদের প্রতি একটা সিম্প্যাথি চলে আসে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই হচ্ছে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে সমস্ত জায়গায়। আপনি দেখবেন সচিবালয়, প্রশাসন, সমস্ত জায়গায়। কাজেই সেক্ষেত্রে উনি যেটা হলো শাহবাগ থানাটা আমরা আসলে মনে করি যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের একটা পাশে শাহবাগ নিউ মার্কেট, অন্তত ম্যাক্সিমাম এখানে অফিসারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদের কাছ থেকে একটা সহনশীল আচরণ বিশেষ করে আমরা আশা করি। প্রশাসনের তো ভাই এই অধিকার তো নাই, আইনে নাই, সংবিধানে নাই যে আপনি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাই বলেন সাধারণ পাবলিকের গায়ে আপনি হাত তুলতে পারবেন, একটা নির্যাতন করতে পারবেন, এই অধিকার প্রশাসনের নেই। কিন্তু রাজনৈতিক প্রভাবে জবাবদিহিতা না থাকার কারণে এবং তাদের অপরাধের আপনার বিচার না হওয়ার কারণে কিছু কিছু লোকজন রাজনৈতিক প্রভাব খাটে, এইভাবে নির্যাতন করে, মানুষের কাছে টাকা নেয়, গুম করে। এইরকম কিছু এই আমাদের আব্দুর রহমান ভাই শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক কিছুদিন আগে যে আমাদের একজন শ্রমিক নেতা টঙ্গী থানা থেকে একটা তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছিল এবং আরো বেশ কয়েকজনকে আপনার এই রাজনৈতিক কারণে হয়রানি করা হয়েছিল এবং যে 5 জনকে যে গ্রেপ্তার করা হয়েছিল তার মধ্যে একজন আরিফ ভাই বিয়ের একটা বিষয় ছিল, মেয়ে মায়া একটা মেয়ে মানুষ, ওরা একটা বিয়ের প্রস্তাব ঠিক হয়েছিল। এই বিষয়টা যদি আপনি একটু বলেন গাজীপুরের অভিজ্ঞতাটা কি?
আমাদের কাশিমপুর কেরানীগঞ্জ কারাগার থেকে 31 জন আমাদের যে মোদি বিরোধী আন্দোলনে গ্রেফতারকৃত 31 জনকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়ার খবর পেয়ে আমাদের গাজীপুরের নেতৃবৃন্দ যারা আছে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা কাশিমপুর কারাগারে কারা ফটকে গিয়ে সেখানে দাঁড়িয়ে আছে তাদেরকে দেখার জন্য, বা তারা আসবে তাদেরকে কাছ থেকে একটু দেখবে। তো এই অবস্থায় আমাদের সেইখানে আমাদের শ্রমিক অধিকার পরিষদের গাজীপুর মহানগরের যে আহ্বায়ক ছিল আসাদুজ্জামান নূর, সে ঘটনা কাছ থেকে তো আমাদের ভাই ব্রাদার আসছিল, তাদেরকে একটু কয়েকটা ছবি তুলছে কিংবা একটু লাইভ করছে। তো এইটার পরে তাকে পুলিশ ওখানকার ওই গাড়ির পিছনে, অর্থাৎ আসামিদের গাড়ির পিছনে যে পুলিশের ভ্যান ছিল সেই ভ্যানে তাকে তুলে নিছে। তুলে নিয়ে যাওয়ার পরে তাকে কারাগারের ভিতরে নিয়ে গেছে। ভিতরে নিয়ে যাওয়ার পরে এই বাকি যে আমাদের সদস্যরা ছিল তারা মানে খুব এটা নিয়ে টেনশনে পড়ে গেছে কি হবে। তারপর তারা ভিতরে যোগাযোগ করলো, বললো যে তাদেরকে বাসন থানায় নিয়ে যাওয়া হয়েছে, যাকে আটক করা হয়েছে। তো তারা মানে এখানে একটা অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে যে কাশিমপুর কারাগারটা হচ্ছে কোনাবাড়ি থানার মধ্যে, তাই নিয়েছে বাসন। তো তাদেরকে নিয়ে গেছে বাসন থানা। আচ্ছা, পরে বাসন থানা নিয়ে আসার পরে তাদেরকে খোঁজ নেওয়ার জন্য প্রথমে আমাদের ছাত্র অধিকার পরিষদের আমাদের এক নেত্রী আছে, উনি ছাত্রী বিষয়ক সম্পাদক মায়া, সেই মায়াকে গাজীপুর জেলা, তো মায়াকে প্রথম পাঠানো হইলো। চিন্তা করছে যে আসলে মেয়ে মানুষ হয়তো বা পুলিশ এই ক্ষেত্রে সিম্পেথি থাকবে, তো এই চিন্তা ভাবনা থেকে মায়াকে পাঠানো হয়েছে। কিন্তু মায়া প্রায় ঘন্টা খানেক হয়ে গেল, মায়া আর আসে না। তো সবাই এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি আমরা। তো এর মধ্যে আপনার ভিতর থেকে সিভিল পোশাকে আরো কয়েকজন পুলিশ থানা থেকে বের হয়ে আসলো, বাসন থানা থেকে। তারা এসে বললো যে আপনাদের মধ্যে থেকে আপনাদেরকে আমাদের স্যার ডাকে, হ্যাঁ ডাকছে, ভিতরে ডাকছে, আসেন। তো এর মধ্যে আমরাও চিন্তা করলাম যে সবার একসাথে যাওয়া ঠিক হবে না। তখন তার মধ্যে থেকে আমাদের 3 জন, সেখানে 3 জন যে গাজীপুর মহানগরের শ্রমিক অধিকার পরিষদের একজন সদস্য, যিনি ওই এলাকায় ব্যবসা বাণিজ্য করে, তো সে গেছে শিপন ভাই। পাশাপাশি আমাদের কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, যিনি 2 দিন আগে নোয়াখালীতে বিয়ে করেছেন, উনি নোয়াখালীতে অবস্থান করছিলেন। এমনকি 25শে মার্চের আন্দোলনের সময় উনি ঢাকাতে ছিল না, উনি ছিল নোয়াখালীতে অবস্থান করতেছিল। উনি বিয়ের জন্য উনি ঢাকাতে আসতে পারেন না, তো ওই দিন তিনি নোয়াখালী থেকে সবেমাত্র গাজীপুরে আসছে। এই অবস্থায় সেও আর কি ওখানে অবস্থান করতেছিল, উনিও গেছে। আর আমাদের শিপন ভাই, আমাদের মুমিন ভাই, আমাদের গাজীপুর জেলা যুব অধিকার পরিষদের সমন্বয়ক মমিন ভাই, সেও ওখানে অবস্থান করতেছিল, সেও গেছে। তো আমাদের 3 জন গেছে, মমিন ভাই, তারপরে শিপন ভাই, তারপরে আরিফ ভাই, আমাদের এই 3 জন থানার অভ্যন্তরে গেছে। তো এই 3 জন যাওয়ার পরে আর তাদের কোনো খোঁজ নাই। তো আমরা পরবর্তীতে খোঁজ নেওয়ার চেষ্টা করতেছি ভিতরে তাদের সাথে কি ধরনের আচরণ করতেছে, কেন তারা আসতেছে না। পরবর্তীতে আমরা জানতে পারলাম তাদেরকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তো আমার কথা হচ্ছে যে যদি তারা এখানে কোনো অপরাধ করে থাকে তাদেরকে কাশিমপুর বাসন থানায় তাদেরকে গ্রেফতার দেখাবে, কিন্তু তাদেরকে ওখান থেকে শাহবাগ থানায় এনে তাদেরকে গ্রেফতার দেখানো হলো। যেই মামলায়, সেই মামলার সময় আরিফ ভাই ঢাকাতেই অবস্থান করতেছিল না। আরিফ ভাই বিয়ের কারণে সে নোয়াখালীতে তখন অবস্থান করতেছিল, তাকেও সেই শাহবাগ থানায় নিয়ে আসা হলো। ভাই আসলে পত্রিকায় আরো অনেকগুলো ঘটনা, মরা মানুষও ককটেল বোমা মারার আসামি হয়েছে। সুতরাং সরকারের আমলে মানে হচ্ছে যে আসলে কেন মাফিয়া সরকারিদেরকে বলে এবং কেন দুর্বৃত্তের সরকার বলে, এই কারণে যে আওয়ামী লীগ একসময় এদেশের মুক্তিযুদ্ধের জন্য, মানুষের জন্য সংগ্রাম করেছে। বঙ্গবন্ধুর মতো একজন নেতা মানুষের ভোট ভাতের জন্য লড়াই সংগ্রাম করেছে এবং 70-এর নির্বাচনে মূলত আপনার পার্লামেন্টে বসতে দেয় নাই বিধায়ী তো আলোচনা সংগ্রাম, এবং 25শে মার্চ পর্যন্ত আলোচনার টেবিলে কিন্তু আলোচনা চলছিল এবং শেষ পর্যন্ত যুদ্ধ একটা মানে জনযুদ্ধে পরিণত হয়েছিল। ঠিক এটা হচ্ছে দুর্ভাগ্য যে আসলে সেই আওয়ামী লীগ আজকে মানে হচ্ছে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বিগত 12টা বছর মানুষের কোনো মৌলিক অধিকার নাই। গণমাধ্যমগুলো আস্তে আস্তে চাপতে এখন কথা বলার স্বাধীনতা হারাচ্ছে। আর এই যে ভিন্ন মত এবং বিরোধীদের কারো বিরুদ্ধে মাসুরির মামলা, চালচুরির মামলা, এগুলো তো আছেই কমন, এবং মরা মানুষকে ককটেলের আসামি। এটা একটা বাংলাদেশের বাস্তবতা। আমি একটা মজার বিষয় যুক্ত করি, এতক্ষণ মনে হচ্ছে আমরাই নির্যাতিত, তাই না? আসলে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও নির্যাতিত। সেটার প্রমাণ কিভাবে? অনেক বড় বড় নেতাকর্মী পুলিশের ছোট ছোট অফিসারের কাছ থেকে অর্ধচন্দ্র খেয়েছে, গলা ধাক্কা, কারণ তোদেরকে ক্ষমতা আমরা টিকে রেখেছি। এরকম কথিত আছে। এটা আমি যেহেতু একটা কমন জায়গাতে আওয়ামী লীগের সিনিয়র অনেক লোকজন আছে, তাদের সাথে আমার যোগাযোগ আছে। কর্মীদের কথা আমি বলি, আবার বিএনপিরও বিভিন্ন মতের নেতা কর্মীদের সাথে আমার যোগাযোগ আছে। আওয়ামী লীগের অনেকে বলে কি, এখন একজন এমপির চেয়ে
থানার ওসি পাওয়ারফুল, কারণ ওসি বলে যে Right, এমপি বানাইছে আমরা। এবং ওই যে এর আগে আপনি একটা অডিও ফাঁস শুনছেন সম্ভবত, যে পুলিশের সিনিয়র কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মিটিং, যে অডিওটা ছিল যে আমরা সরকারকে ক্ষমতায় আনছি, সুতরাং আপনাদের চাহিদা কি তারা সরকারকে জানাবে। এবং কিছুদিন আগে একজন এসপি এবং এসপির একটা ফোনালাপ ছিল, যেগুলো খুব সেন্সিটিভ রাষ্ট্রীয় জায়গা থেকে, বাট এগুলো কিন্তু দেশে হচ্ছে। যে র্যাব সেনাবাহিনী নিয়ে একটা কথোপকথন ছিল, তাকে চাকরিতে আপনার তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। তো এটা আপনি ঠিক বলছেন যে এখন আওয়ামী লীগের লোকজনও নির্যাতিত হচ্ছে। এবং সারপ্রাইজিং বিষয় হচ্ছে যে প্রথম আলোর আমাদের সিনিয়র সাংবাদিক রোজিনা আপা, ওনার হাজবেন্ড কিন্তু একজন একেবারেই মানে শক্ত আওয়ামী লীগের ছাত্রলীগ থেকে উঠে আসা নেতৃত্ব, ছাত্রলীগ থেকে। আজকে দেখেন সত্য প্রকাশের কারণে তার মানে ওয়াইফ এইভাবে নির্যাতিত। এবং আওয়ামী লীগের আপনি অনেক সাবেক এমপি মন্ত্রী তো আছে যারা এখন আওয়ামী লীগ করতে পারছে না, কারণ তারা এই নেতাকর্মী, ক্যাসিনো সম্রাট, আপনার এই যে সাইদ বলেন, পাপিয়া বলেন, এদের মতো রাজনীতি করতে না পেরে কিন্তু আওয়ামী লীগ থেকে সরে হাইব্রিড যাচ্ছে। নেতাদের দ্বারা দল, তাদের সরকার পরিচালিত হচ্ছে। যে এখন আমরা আসলে আরেকটা ভিন্ন বিষয় নিয়ে একটু কথা বলবো, তারপরে শেষ করবো অল্প কিছুক্ষণের মধ্যে। ভাই আপনি এখানে আসেন, এখানে অনেক কয়েকজন আছে। হ্যাঁ, আর প্রথম কথা ছোট করে শেষ করো। আমাদের প্রথম আলোচনাটা ছিল যারা জেলখানায় যায়, সেটা হোক ভিন্ন মত এবং বিরোধী, তারা যে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, এবং ভুক্তভোগীদের মুখ থেকে আমরা শুনলাম যে এইভাবে কিছু অফিসার টাকা পয়সা নেয় এবং জোর করে স্বীকারোক্তি নেয়, নির্যাতন করে, রাজনীতি না করার জন্য চাপ দেয়। কিন্তু তারপরে আমাদের জন্য প্রেরণা, আমি মনে করি যারা রাজনীতি করে তাদের জন্য প্রেরণা। আমি মামুন ভাইকে চিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, আমি ডাকসু ডিপিও হিসেবে, যে তাকে আমি 2 বার রক্তাক্ত হতে আমি নিজেই দেখেছি। তারপরেও কিন্তু সে রাজনীতি করা বাদ দেয় না, বরঞ্চ এখনো মিছিল মিটিং এ সামনে থাকে। এবং তাকে আমি বললাম, ভাই কি পাইলেন বিরোধী দলে 12 বছর রাজনীতি করে, তো হামলা টামলা কম শিকার হইল না। তো সে বলে যে দেখো আমরা যদি নিষ্ক্রিয় হয়ে যাই কি হবে, কারা হাল ধরবে, চালাইতে তো হবে, না তো মানুষ স্তব্ধ হয়ে যাবে। এবং রিপন ভাই তিনিও চেষ্টা করে যাচ্ছেন। এটা হচ্ছে অন্য রাজনৈতিক নেতা কর্মীদের জন্য প্রেরণা। এটা শুধু দলকে ক্ষমতায় আনার জন্য কিংবা তারা সুবিধা পাওয়ার জন্য না, কারণ যে কোনো সময় আমাদেরও তো জীবনের সমাপ্তি ঘটে যেতে পারে। বাট আমরা চাই দেশের একটা পরিবর্তন ঘটুক, দেশটা ভালো থাকুক, দেশে একটা সুস্থ দ্বারা রাজনীতি ফিরে আসুক। আমরা কথা শেষ করব এই আলোচনার মাধ্যমে, যে আপনারা জানেন যে সম্প্রতি ইসরায়েল, ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে বাংলাদেশ এক প্রকারের স্বীকৃতি দিয়েছে বলা যায়। কারণ আগে নিষেধাজ্ঞা ছিল যে বাংলাদেশের নাগরিকরা ইসরায়েল যেতে পারবে না, বা এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত সব জায়গায় অ্যাকসেপ্টেবল। কিছুদিন আগে আমরা দেখলাম সরকার সেটাকে তুলে নিয়েছে। এবং আমি 18 এপ্রিল আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে এই সরকার ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের জন্য কাজ করছে। 2023 সালে তারা 100% ইভিএম এর মাধ্যমে একটা নির্বাচন করতে চায়, যে নির্বাচনে ইসরায়েল তাদেরকে টেকনোলজিক্যাল সাপোর্ট দেবে, এবং ইসরায়েল এটা ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কারসাজিতে এই কাজগুলো করছে। এবং আমি আজকে আমার একটা বক্তব্য বলেছি, বাংলাদেশের গুম খুনের পেছনে বিরোধী দলের নেতাকর্মীদের যে নির্যাতন নিপীড়নের প্যাটার্ন, এগুলো অনেক ক্ষেত্রে ইসরায়েলি ট্রেনিং প্রাপ্ত। কারণ এই আপনার ওই যেটা মামুন ভাই বললো, যে ওই রিপন ভাই বললো চোখ বেঁধে রাস্তায় ছেড়ে দিচ্ছে, অন্ধকার ঘরে নির্যাতন করছে, হাগমতো করে দিচ্ছে, এইগুলো হচ্ছে সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে। এবং ইসরায়েল করে ফিলিস্তিনিদের সাথে। তো সেই ইসরায়েলকে বাংলাদেশ সরকারের যে স্বীকৃতি দিয়েছে, যেটা মুক্তিযুদ্ধের সময় থেকে আসলে আমাদের নীতি ছিল, সমস্ত রাজনৈতিক দল, ধর্মভিত্তিক, বাম ডান সবাই, যে আমরা নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে, এবং বর্বর রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বিপক্ষে আমাদের অবস্থানটা। তো এই বিষয় নিয়ে আসলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আপনি আসলে এটা কিভাবে দেখেন যে ইসরায়েলকে সরকারের স্বীকৃতি যৌক্তিক মনে করেন, মানবিক না অমানবিক? স্বীকৃতি এখন তো তারা ওপেনলি দেয় না, এই জন্য এটা আমি একটু কারেকশন করে বলবো। তাদের গোপন রিলেশন তারা ওপেন করার একটা প্রথম ধাপ, পাসপোর্টের পিছন থেকে ইসরায়েলের সাথে যে আমাদের নিষেধাজ্ঞার একটা নো এন্ট্রি ইসরায়েল ছিল, সেটা তুলে নিয়েছে। অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছে, তুমি ইতিপূর্বে ঘটনাটা হচ্ছে 12 সালের টিপাইমুখ বাঁধের আন্দোলন করতে গিয়ে, আমি বিএনপির নেতা ইলিয়াস আলীর কথা বলবো, ওনাকে শুধু নিয়েছে এই টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে কথা বলার। এইটা আমি অনেক জায়গায় বলছি যে ইলিয়াস আলীকে এইটার কারণে কোনো ইস্যু না, কোনো বিষয় না, শুধু টিপাইমুখ বাঁধ। এবং আমাদের মনে আছে এই বিষয়গুলো তারা কোনোভাবে সহ্য করে না। এবং বর্তমান যে আলেমুল আমাদের উপর যে টর্চারটা করা হচ্ছে, আপনার একটা ঘটনার এক মামুনুল হকের কারণে সবাই দোষী তা না। মামুনুল হক দোষী কিনা সেটা আমি জানি না, কিন্তু একজন দোষী হলে তাই সেই জন্য সেই মসজিদের সকল মুসল্লি দোষী হতে পারে না। ইভেন ইমাম যদি খুনি হয়, সেই বলে কোনো সব মুসল্লিও খুনি হতে পারে না। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা ছিল যে আমি যদি ইসলাম থেকে সরে যাই,
তাহলে আপনারা কি করবেন? ওমর কিন্তু তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছিল, একটা কোপে আপনার ঘাড় নামিয়ে দেবে। দ্যাটস দ্য ইসলাম। অতএব এই সরকার কখনোই ইসলাম বান্ধব ছিল না, মুসলিম বান্ধব ছিল না। কিছুদিন আগে নুরুর একটা বক্তব্য আমার মনে আছে যে কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। আর আমি আসলে এটাও না বলবো যে আসলে আওয়ামী লীগ করলে ইমান ঠিক রাখা খুব কঠিন, খুবই কঠিন ইমান ঠিক রাখা। কারণ এভাবে আপনার সামনে একজন মুসলমানকে নির্যাতন করছে। আর কিছুদিন পর তো ইসরায়েল স্টাইল আমাদের দেশে শুরু হবে, অলরেডি শুরু হয়েছে। বাইতুল মুকাররমে কি করা হয়েছে? এটা কি ইসরায়েলের চেয়ে কম করা হয়েছে? প্রথম কথা হচ্ছে, আপনি যদি একটা জিনিস দেখেন, ধরেন আমরা অনেক বিভিন্ন দেশের মুসলিমরা ইসরায়েলের প্রতি ফিলিস্তিনের প্রতি সিম্পাথি দেখায় যে তারা মুসলিম কান্ট্রি, কিন্তু বিভিন্ন দেশের অমুসলিমরাও কিন্তু আপনার ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, কারণ তারা মানবিকতার জায়গা থেকে, এবং ধরেন যেভাবে শিশু নারীদের উপর নির্বিচারে হামলা হচ্ছে, বেসামরিক নাগরিক মারা যাচ্ছে, এমনকি এপি আল জাজিরার আপনার ভবনকে টার্গেট করে যেভাবে হামলা করেছে, এটা স্পষ্ট একটা সন্ত্রাসবাদ। কিন্তু যদিও পশ্চিমা মিডিয়া এটাকে ওইভাবে সন্ত্রাসবাদ বা ইসরায়েলি বর্বরতা হিসেবে তুলে ধরে, পশ্চিমা সাধারণ মানুষ, আপনি যদি দেখেন লন্ডন আমেরিকাতে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের একটা বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে ইসরায়েল ফিলিস্তিনের পক্ষে। এমনকি জিউস, যেটা আপনার ইসরায়েলিরা, ইহুদিদেরও একটা অংশ কিন্তু এখানে প্রতিবাদ জানিয়েছে। সুতরাং আমরা এখানে শুধু ধর্মীয় বিষয়টা না দেখলে মানবিকতার একটা চরম সংকটও আমরা হিসেবে চিহ্নিত করতে পারবো। তোমার শুনছো কিনা, যেমন আমাদের বিএনপির এক নেতা আছে বাবু গয়েশ্বর চন্দ্র রায়, উনি কিন্তু মুসলমান না। উনি 2 লাইনে একটা কথা বলছে, আমার মনে হয় যে খুব ভালো লেগেছে, যে ইসরায়েলের প্রতিবাদ জানাইতে এবং ফিলিস্তিনিদের পক্ষ নিতে আপনাকে মুসলমান হইতে হবে না, আপনাকে মানুষ হলেই হবে। তাই তো আওয়ামী লীগ কি মানুষ? মুসলমান এগুলো পরে যাবো। আওয়ামী লীগ যদি মানুষ হয় এবং এই দেশের এত মানে আমরা 95 বলি না 90 বলি, যাই হোক, এইসব বিবেচনা না হলে মানবিক চিন্তায় আওয়ামী লীগের উচিত কোনোভাবেই ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক না রাখা। আমাদের এক বিএনপি নেতা আসলাম চৌধুরী, তিনি একজন ব্যবসায়ী হিসাবে ইসরায়েলের অনেক ব্যবসায়ীর সাথে বৈঠক করছিলেন। সেই বৈঠককে সূত্র করে সে আজকে এত বছর ধরে জেলে। তাহলে আমার তো আওয়ামী লীগের পুরো গভর্নমেন্ট সহ জেলে দিয়ে দেওয়া উচিত। এটা হচ্ছে, আমি মামুন ভাই আপনাকে একটা বলে, আমরা অনেক তথ্য বিভিন্ন জায়গা থেকে পাই। এটা হচ্ছে কি, ইসরায়েল হচ্ছে সেই বাংলাদেশের স্বাধীনতা থেকেই বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপনের জন্য নানাভাবে কাজ করতেছিল, নানাভাবে তারা সফল হয়নি। কিন্তু এখন বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি আলেম ওলামাদেরকেও টোপ দিচ্ছে যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে আলেম ওলামারা যেন বাধা না দেয়, বা নানানভাবে তারা একটা কাজ করতেছিল। তো বাংলাদেশের অনেকগুলো লোক অলরেডি ইসরায়েলের এজেন্ট হিসেবে তারা সেট করেছে। সেই ক্ষেত্রে বিশেষ করে এই যে আপনি যেটা বলছেন, আমরা যেটা বলি স্বাভাবিক আনুষ্ঠানিক স্বীকৃতি না হলেও আপনার পাসপোর্টে আগে ছিল ইসরায়েল আপনি যেতে পারবেন না, এখন লেখা নেই, তার মানে তো আপনি ইসরায়েলে যেতে পারবেন। আপনার আইন করা নাই যে ইসরায়েল গেলে 10 বছর জেল, এরকম কিন্তু কোনো আইন নেই। সুতরাং আপনি একটা অলিখিত ভাবে এটা বলাই যেতে পারে যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন হয়েছে। তো এটা হচ্ছে আমাদের একটা দুর্ভাগ্য যে ধরেন সরকার আসলে যেমন আল আকসায় হামলার একটা নিন্দা জানায়, অথচ আমাদের দেশের আরেক আল আকসা তো আমাদের বাইতুল মুকাররম মসজিদ, সেখানে ছাত্রলীগ যুবলীগ রণক্ষেত্রে পরিণত করে, আলেম ওলামাদেরকে ব্যাপক মারধর করে, ওইটা নিয়ে সরকার কনসার্ন থাকে না। এমনকি আপনার এই যে আমরা দেখলাম যে আসলে আমাদের প্রধানমন্ত্রী সংসদে ইসরায়েলের বর্বরতার ভিডিও দেখিয়ে মানে খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন, অথচ তার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার সরকারই আবার এইরকম একটা মোমেন্টে একটা সিদ্ধান্ত নিল পাসপোর্ট থেকে ইসরায়েল অ্যাকসেপ্ট ইসরায়েল তুলে দেওয়া। এইটা আসলে মানুষ ভালোভাবে নেন। এবং আপনি যেটা বলেছেন অবশ্যই আপনার সাথে এটা আমি ধর্ম বর্ণবাদ মানবিক জায়গা থেকে আপনার বর্তমান সরকার এটা করতে পারে না। শুধু আমরা সরকারকে বলবো এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। যাই তারপর রিপন ভাই, আপনি যদি ইসরায়েল স্বীকৃতি বা পাসপোর্ট থেকে তুলে দেওয়ার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, ছোট ভাই যদি বলেন। আসলে এটা আমি নিন্দা জানাচ্ছি, এই কারণে নিন্দা জানাচ্ছি যে আপনি জানেন যে বাংলাদেশ সংবিধানে আছে যে কোনো দেশের মানুষ যদি নির্যাতিত হয়, নিপীড়ন হয়, তাহলে তার পাশে থাকতে হবে। বিশ্বের নিপীড়িত শোষিত বঞ্চিত জনগণের পক্ষে বাংলাদেশের সমর্থন থাকবে। কিন্তু আমরা সেখানে বর্তমান শাসক দল যারা আছে তাদের একটা নতুন নাটক দেখতে পেলাম, এবং বাংলাদেশের মানুষ কিন্তু এখন বুঝে ফেলেছে যে এরা আসলে নির্যাতন করতে ভালোবাসে। আচ্ছা রিপন ভাই, আপনি কি এটা অনেকে বলছে যে হেফাজতের নেতাকর্মীদের যে একটা দমন পীড়ন চালাইলো বা তাদেরকে জেলে পুরলো, এইটা যে যাতে এই যে ইসরায়েলকে এই তুলে দিলে, এক্সেপ্ট ইসরায়েল তুলে দিলে তারা যাতে আন্দোলন না করে, কারণ এই সমস্ত বিষয়গুলোতে
অন্তত অন্যদের যে ধর্মভিত্তিক দলগুলো রিয়াক্ট করে, এবং আমরা ধরেন বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করি, তাই আমাদেরকেও আমাদের 51 জনকে জেলে ভরলো, এখনো জেলে আছে, হেফাজতের অনেককে জেলে আছে, অনেকে বলছে যে ওদেরকে জেলে ঢুকাইয়া সরকার এই কাজটা করে নিল। মানে আপনার কাছে কি আসলে এটা? হ্যাঁ, মানুষ যেটা বলে সেটা তো সত্য, আর আমরা তো দিনের আলোর মতো দেখতে পাচ্ছি যে এটা আসলে পরিষ্কার যে ইসলামিক সংগঠনে যারা আছেন তাদেরকে কারাগারে রাখছেন, আপনাদের বা অনেকের যারা বিশেষ করে এই ইস্যুতে কথা বলবে তাদেরকে কারাগারে রেখেই তারা তাদের এই ইস্যুটাকে ধামাচাপা দিয়ে তারা তাদের কাজ করে নিয়েছে। এটা তো যাই হোক, আমরা ভাই আপনার নাম কি? হেলাল খান। কোথা থেকে আসছেন? জামালপুর জেলা। জামালপুর থেকে। আচ্ছা, এই যে আপনি কি পড়াশোনা করছেন কোন পর্যন্ত? আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি, টেক্সটাইলিজম। আচ্ছা, যাক, এখন এই ইসরায়েল ফিলিস্তিনের চলমান বিষয়টা তো আপনি মোটামুটি জানেন, এবং বাংলাদেশ সরকার এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, আগে ইসরায়েলি যাওয়া নিষেধ ছিল, এখন এটা তুলে দিছে। মানে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি কি মনে করেন, এটা সরকারের সঠিক সিদ্ধান্ত হলো বা এটা আপনার প্রতিক্রিয়াটা কি? অবশ্যই না, কারণ হলো আমরা দেখতেছি যে একটা যুক্তিগত কথা হলো ভারত ইসরায়েলের পক্ষে, আমরা ভারতের পক্ষে, সুতরাং আমরা তো ইসরায়েলের পক্ষে। পাশাপাশি যে পাসপোর্টে যে লেখা ছিল যে ইসরায়েলে যাওয়া যাবে না, এখন ওটা উঠাই দেওয়া হয়েছে, এটা তো গোপনীয় ভাবে ওটা আমরা তো ওদের সাথে যুক্ত আছি। এটা তো যে কেউ বুঝবে, একটা মানে সাধারণ মানুষ, একটা বাচ্চা মানুষ বুঝবে যে আমরা ইসরায়েলের পক্ষে। মানে আমরা ভারতের পক্ষে, আপনি এটা বলছেন, আর আমরা তো ভারতের পক্ষে না, আমরা তো মানে সরকার তো ভারতের সরকার ভারত ইসরায়েলের পক্ষে, তাহলে ওই সূত্রে ওই ইস্যুতে ভারতের পক্ষে বাংলাদেশ সরকার, তো সেই সূত্রে তো আমরা ইসরায়েলের পক্ষেই গেলাম। আপনি বুঝতে চাইছেন যে বর্তমান সরকার যেহেতু বলে ভারতের সাথে তাদের রক্তের সম্পর্ক, ভারত তাদের অকৃত্রিম বন্ধু, তার সুতরাং ভারত যেহেতু ইসরায়েলের বন্ধু, সুতরাং এই সরকার বা আলটিমেটলি সেই দেশও বাংলাদেশেরও একটা ইসরায়েলের যুক্তিগত কথা। এটা হচ্ছে, আমি একটু ক্লিয়ার করছি, যেটা হচ্ছে ইসরায়েলের বর্তমান ক্ষমতাসীন দল লিকুদ পার্টি, তারা ইসরায়েলকে যারা চায় যে একটা ইহুদি রাষ্ট্র কায়েম করতে। ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি একটা উগ্র হিন্দুত্ববাদী দল, তারা চায় ভারতকে একটা হিন্দু রাষ্ট্র কায়েম করতে। যেহেতু ওইভাবে হিন্দু রাষ্ট্র পৃথিবীর বুকে খুব একটা নাই এবং ইহুদি রাষ্ট্র নাই, তো এই কারণে যেটা বলে শয়তানে মিল বা চোরে চোরে মাস্তুত ভাই, এই কারণে হচ্ছে ওই যে বেঞ্জামিন নেতানিয়াহু এবং মোদির সাথে একটা ভালো রিলেশন আছে, এবং এই উগ্র বিজেপির সাথে আর উগ্র লিকুদ পার্টির একটা রিলেশন আছে। এটা আমরাও রাজনৈতিক জায়গা থেকে এটা বলে আসছি যে এই বিজেপির মাধ্যমে বা এই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে মোসাদ এখানে ইনফ্লুয়েন্স করে সরকারের নেতৃবৃন্দের মাধ্যমে হচ্ছে এই ইসরায়েলের নিষেধাজ্ঞাটা তুলে দিতে সমর্থ হয়েছে। এবং এর আগে আল জাজিরাতে যে আপনার একটা রিপোর্ট হয়েছিল আমাদের যে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান, সেখানে দেখিয়েছে যে সরকারের মানে হচ্ছে তত্ত্বাবধান বা সরকারি দলের গোয়েন্দা সংস্থারা, আপনার সরকারের গোয়েন্দা সংস্থারা ইসরায়েল থেকে ডিভাইস কিনেছিল, যে ডিভাইসের মাধ্যমে মূলত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার ট্র্যাক করা যায়, মেসেজ নেওয়া যায়, বা এই মানুষের ব্যক্তিগত নজরদারির জন্য। এটা সরকার আগে অবচরের সম্পর্ক স্থাপন করেছে, এখন বৈধভাবে স্থাপন করার জন্য ইসরায়েলের উপরে নিষেধাজ্ঞাটা তুলে দিল। যাই হোক, এই আলোচনাও আপনারা শুনেছেন। আমি আব্দুর রহমান ভাই, আমাদের শ্রমিক নেতা আব্দুর রহমান ভাই, আপনার কমেন্টসে শেষ করবো যে আপনি এই যে ইসরায়েল এবং বাংলাদেশের এখন বর্তমানে আমরা দেখেছি যে বিশেষ করে অন্যান্য সময় ইসরায়েলের উপরে যে এই গত কয়েকদিন আগেই নির্যাতন হয়েছে, দমনপীড়ন হয়েছে, ফিলিস্তিনের গাজায় বোমা হামলা হচ্ছে, এটা নতুন না, এটা তো সেই 1948 সাল থেকে। কিন্তু তারপরেও সাম্প্রতিক সময়ে গাজায় যে বর্বরতা হয়েছে, নির্বিচারে শিশু, নারী, সাধারণ মানুষের উপর যে আক্রমণ হচ্ছে, এটা কিন্তু সারা বিশ্বব্যাপী নাগরিকদেরকে নাড়িয়ে দিয়েছে। সেটা খেলার মাঠ থেকে রাজনীতির মাঠ, সমস্ত জায়গায় আমরা দেখছি বিশ্বের বড় বড় সেলিব্রিটিরাও এই ইসরায়েলি বর্বরতার বিপক্ষে কথা বলেছে, ফিলিস্তিনের প্রতি সিম্পাথি দেখিয়েছে। এমন সময় এমনকি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আপনার সংসদে ইসরায়েলের মানে বর্বরতার নিয়ে খুব আবেগপ্রবণ একটা বক্তব্য দিলেন, ফিলিস্তিনের নির্যাতনের বিষয়টা তুলে ধরলেন। ঠিক সেই সময় সরকারের আবার এই পাসপোর্ট থেকে নিষেধাজ্ঞা তুলে দেয়, এটা মানে আপনি কিভাবে দেখছেন একজন নাগরিক হিসেবে? আমি আসলে এই বিষয়টা দেখছি যে আমরা বিগত সময় দেখেছি যে আমাদের যে মানে ইহুদিদের, বিশেষ করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সারা বিশ্বে একটা নেটওয়ার্ক সৃষ্টি করতে চেয়েছিল এবং অনেক জায়গায় করেছে, বাংলাদেশেও তার নেটওয়ার্ক ছিল। এবং সেই ধারাবাহিকতায় যেটা আমাদের বিপি বলেছেন যে বাংলাদেশের সর্বসেক্টরে তাদের এজেন্ট নিয়োগ করা হয়েছে, সেটা আলেম শ্রেণীর মধ্যেও আছে। তো আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই যে আবু রুশদ নামে এক ব্যক্তি, উনি বাংলাদেশের একটা বই লিখেছিল, বইটার নাম ছিল যে বাংলাদেশে গোয়েন্দা সংস্থা, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রভাব।
এই নিয়ে একটা বই লিখেছিল। সেখানে যে ডিজিএফআই, এনএসআই সহ সমস্ত সংস্থার গোয়েন্দা সংস্থার মহাপরিচালকদের, সাবেক মহাপরিচালকদের সাক্ষাৎকার ছিল। সেখানে তাদেরকে এক মহাপরিচালককে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশে কোন কোন সেক্টরে রয়ের কাজ করে বা কাজ করে। তখন বলছিল যে প্রশ্নটা এইভাবে না করে এইভাবে করেন যে বাংলাদেশে কোন কোন সেক্টরে রয়ের কাজ করে না। এখন ইসরায়েলের ব্যাপারটাও ঠিক, তারাও ওই রয়ের মতোই বাংলাদেশ সমস্ত সেক্টরে তারা প্রভাব বিস্তার করতেছে, কিন্তু এই প্রভাব বিস্তার করে তারা খুব একটা সুবিধা করতে পারে না, কারণ এই দেশের মানুষ তাদেরকে গ্রহণ করে না। তো তার জন্য তারা একটা পলিসি নিছে। সেই পলিসিটা হচ্ছে, যেহেতু বাংলাদেশের অনির্বাচিত একটা সরকার বর্তমানে ক্ষমতাসীন, আর এই ক্ষমতার মূল উৎস হচ্ছে ভারতের সমর্থন, ভারতের এই হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সমর্থন। এই বিজেপি সরকারের উপরে নির্ভরতার কারণেই মোসাদ বা ইসরায়েল একটা মোক্ষম সুযোগ পেয়েছে। সেটা হচ্ছে ভারতকে দিয়ে টোপ দিয়ে যে বাংলাদেশ এই বর্তমান অনির্বাচিত সরকার যে কোনো ওয়েতে ক্ষমতায় থাকতে চায়, সেই হিসাবে ভারত তাদেরকে ক্ষমতায় রাখার জন্য এখন যেই প্রস্তাব দিবে সেই প্রস্তাবে বাংলাদেশ রাজি হবে। এই বুঝটা যখন ইসরায়েল বুঝতে পেরেছে, তখন ভারতকে ব্যবহার করে বাংলাদেশের কাছ থেকে স্বীকৃতি আদায়ের একটা চেষ্টা চলছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা বিশ্বাস করি যদি এই ধরনের কোনো স্বীকৃতি দেওয়া হয় তাহলে জনগণ ব্যাপক প্রতিক্রিয়া দেখাবে। আমরা চাই না দেশে জনগণ অরাজকতা হোক, দেশের জনগণ একটা প্রতিক্রিয়া দেখাক। আমরা দেশের যে উৎপাদনমুখী এবং স্বনির্ভর দেশ গড়ার জন্য সামনের যে আমরা ভবিষ্যৎ একটা সুন্দর সুশাসনের একটা বাংলাদেশ চাই, সেই বাংলাদেশের অন্তরায় যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা এই দেশে সংগঠিত হোক, সেটা আমরা চাই না। এই বাংলাদেশের সুশাসনের জন্য বিশৃঙ্খলা যাতে না হয়, এই বিশৃঙ্খলা এড়ানোর জন্য বাংলাদেশের মানুষ যাতে কোনো প্রতিক্রিয়া না দেখায়, এই প্রতিক্রিয়া এড়ানোর জন্য হেফাজতকে গ্রেফতার করার কোনো সমাধান নাই। এর একমাত্র সমাধান হচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার যত প্রক্রিয়া শুরু করেছেন সেই প্রক্রিয়া থেকে আপনারা সরে আসেন, এটাই আমি আবার জানাবো। ভাই আব্দুল রহমান, আপনাকে ধন্যবাদ। মামুন ভাই, রিপন ভাই, আপনার নাম ভাই, হেলাল ভাই সহ যারা এই আমাদের ইনস্ট্যান্ট বা একটা বলা চলে ঘরোয়া আলোচনায় আমরা যার যার মতো করে মতামত তুলে ধরেছি। এখানে আমরা মূলত দুইটা বিষয় নিয়েই গুরুত্বপূর্ণ কথা বলেছি। প্রথমত হচ্ছে যে কারাগারে বা কারা নির্যাতনে যেভাবে ভিন্ন মত এবং বিরোধীরা শিকার হচ্ছে তার ভুক্তভোগী হিসেবে তারা দুজন কথা বলেছে এবং আমরাও কিছু ঘটনার ভুক্তভোগী হিসেবে কথা বললাম। আর যেহেতু বাংলাদেশের এই সময় আলোচিত ইস্যু ইসরায়েলের পাসপোর্ট নিষেধাজ্ঞা, পাসপোর্ট থেকে তুলে দেওয়া, সেটি নিয়েও যার যার জায়গায় একটা মতামত দিয়েছি। তো আমরা আশা করি যে আসলে বর্তমান সরকার যেভাবে দীর্ঘদিন ধরেই নির্বাচন ছাড়া কূটকৌশলের আশ্রয় নিয়ে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, দেশে একনায়কতন্ত্র কায়েম করার জন্য যে পথে হাঁটছে সেই পথ থেকে ফিরে আসবে। কারণ এই ক্ষমতার দম্ভ, এই ক্ষমতার মোহ কখনোই চিরস্থায়ী হয়নি। সেটা আপনার ইন্দোনেশিয়ার সুয়ার্তো থেকে শুরু করে লিবিয়ার গাদ্দাফি, মিশরের হোসনি মোবারক, পৃথিবীর কোনো দেশেই স্বৈরশাসকরা টিকতে পারেনি, বরঞ্চ নির্মম নিষ্ঠুরভাবে তাদের পরিণতি হয়েছে। তো আমরা আশা করি যে বর্তমান সরকার এবং এই অবৈধ সরকারের দোসররা তারা সেখান থেকে শিক্ষা নিবে। আমরা স্পষ্ট ভাষায় এখানে মামুন ভাই বলছি, আমরা বলছি ব্যক্তি, আমরা আগের আলোচনা বলছি বিভিন্ন রাজনৈতিক দলে ব্যক্তিগত ইমেজের কারণে বেশ কিছু ভালো মানুষ আছে, সেটা আওয়ামী লীগ আছে, বিএনপিতে আছে, জাতীয় পার্টিতে আছে, জামাতে আছে, সব দলে আছে, এইটা থাকবে। এবং আমরা চাই এই ব্যক্তিগত ইমেজ যাদের আছে, যারা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, এই মানুষগুলো অন্তত দলের মধ্যে থেকে সেই দলের অন্যায় অনিয়মের বিরুদ্ধে তারা প্রতিবাদ করুক। এবং বিশেষ করে আজকের আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের তরুণদের আজকে এই প্রতিবাদটা বেশি করে তোলা দরকার। কারণ তারা তাদের দল যেভাবে আজকে বিরোধী এবং ভিন্ন মতের মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, দমন পীড়ন চালাচ্ছে, এটা যদি চলতেই থাকে তাহলে বিরোধীরা এক জায়গায় কিন্তু চলে আসবে এবং বিরোধীরা যখন এই সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠবে সবাই মিলে, তখন কিন্তু এই সরকারের পতন তো হবেই। তখন এই নির্যাতন, নিপীড়নটা আবার ন্যাচারালি যেটা বলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ভাই বোনদের উপরে ফিরে আসবে। যেটা একটা কথা প্রচলিত আসে যে হিস্ট্রি রিপিট ইটসেলফ, অর্থাৎ ইতিহাস পুনরাবৃত্তি ঘটেই। সুতরাং আমরা চাই না যে ইতিহাসের নিষ্ঠুরতার পুনরাবৃত্তি ঘটুক। আমাদের উপরে অন্যায় হয়েছে, নির্যাতন, নিপীড়ন হয়েছে, আমরা ভুলে গেছি, সকলকে মাফ করে দিয়েছি, আমরা একটা শান্তি সম্প্রীতির সমাজ বিনির্মাণ করতে চাইছি। তাই বিশেষ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সরকারি দলের নেতা কর্মীদের বলবো, আপনারা নিজ দলের বিরুদ্ধে দলের মধ্যে থেকে আওয়াজ তুলুন যে সরকার যেটা করছে সেটাতে সরকারের কিছু এমপি, কিছু মন্ত্রী যারা বেগম পাড়ায় বাড়ি আছে, জ্যাকসন হাইটসে যাদের আপনার ফ্ল্যাট আছে, কিংবা মালয়েশিয়ায় যাদের সেকেন্ড হোম আছে, তারা রক্ষা পাবে। কিন্তু বেশিরভাগ যে সাধারণ মানুষ যারা এদেশে থাকে, এদেশে থেকে রাজনীতিটা করতে চায়, তারা কিন্তু এর ভুক্তভোগী হবে। যেটা আমরা দেখি প্রত্যেকটা দলেরই কিছু লোকজন ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে তারা কিন্তু বিমানে উড়েতে নিজেদের সেফটিটা এনশিওর করে। সেখানে কিন্তু তৃণমূল তথা
মাঝারি লেভেলের নেতা কর্মীদের দেশে থাকতে রাজনীতি করতে, তখন অত্যাচার নির্যাতনটা তাদের উপরে নেমে আসে। আমরা এই রাজনীতি করে আর নির্যাতিত নিপীড়িত হতে চাই না। রাজনীতি করা একটা মানুষের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। যার যোগ্যতা আছে সে নেতৃত্ব দিবে, সে নেতা হবে, মানুষ ডিসাইড করবে যে হু উইল বি আওয়ার লিডার, সেটা মানুষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। আমার গুণ থাকলে আমি তাদেরকে প্রভাবিত করব, কিন্তু বন্দুকের নল ঠেকাইয়া, পুলিশকে দাঁড় করাইয়া, ম্যাজিস্ট্রেটকে দিয়ে আমি ভোট কেন্দ্র দখল করবো, এমপি হবো, মন্ত্রী হবো, এটা একটা পৈশাচিক কাজ। আজকে যারা এই বিনা ভোটের এমপি মন্ত্রী হচ্ছেন, একসময় আপনাদের ছেলে মেয়েরা স্কুলে যাবে, অন্য ছেলেমেয়েরা দেখাই বলবে ওর বাবা ভোট চোর, ওর বাবা বিনা ভোটের এমপি মন্ত্রী হয়েছে, ওর বাবা জাতীয় বেঈমান, জাতির শত্রু, যারা জনগণকে ভোট থেকে বঞ্চিত করেছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ওর বাবা এমপি হয়েছে, ও বাটপাড়ের সন্তান। কাজে তাদের কি ভালো লাগবে? সুতরাং তাদের ওই বিষয়টাও চিন্তা করা উচিত এবং সামাজিকভাবে আমরা একটা আন্দোলন গড়ে তুলতে পারি। আজকে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম সবসময় গড়ে তুলতে হবে এটা না, বিভিন্নভাবে পরিবর্তন হতে। এই যারা ভোট ডাকাতি করে বিনা ভোটে এমপি মন্ত্রী হয় এবং যারা হচ্ছে ভোট কেন্দ্র দখল করে, অন্যায় অত্যাচার করে, জুলুম করে রাজনীতি করছে, এদেরকে সামাজিকভাবে আমরা বয়কট করতে পারি, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারি। কারণ যে মানুষ যার স্বার্থের কারণে একটা সমাজের পুরো মানুষকে অধিকার থেকে বঞ্চিত করতে পারে, সেটা ভোটাধিকার, জুলুম করে, ওই মানুষটার স্বার্থে আঘাত লাগলে নিজের ভাইয়ের উপরেও গুলি চালাবে, নিজের ভাইয়ের বুকেও ছুরি চালাবে। কাজেই এই ধরনের অনৈতিক ব্যক্তিদেরকে আমাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে এবং আমরা আশা করি এই বোধোদয়টা সকলের হবে। এবং আমরা চাই যে আসলে বর্তমান সরকার ইসরায়েলের উপরে পাসপোর্টের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, এইটা নিয়ে বাংলাদেশের দলমত নির্বিশেষে সমস্ত মানুষ প্রতিক্রিয়া দেখাক, যার যার জায়গা থেকে প্রতিবাদ করুক, যাতে সরকার ভবিষ্যতে এই বর্বর রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন না করতে পারে। এবং ভিন্ন মত এবং বিরোধী যে যে মত পথের হোক না কেন, রাজনৈতিক কারণে নির্যাতিত নিপীড়িত হলে আমরা যদি তার প্রতি সিম্পাথি দেখাই, তার পাশে থাকি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি এবং এই সরকার জনগণের জনরোষের আগুনে জ্বলে পুড়ে ছারখার হবে, জনগণের আন্দোলনে ক্ষমতাচ্যুত হবে নাকি ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হবে, সেটা সময় বলে দেবে। তবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের সেই মনোবলটা অটুট রাখতে হবে যে অন্তত যা হয়েছে, 14 সালে নির্বাচন হয়েছে, 18 সালে নির্বাচন হয়েছে, আর যেন এই দেশে ভোট ছাড়া কেউ ক্ষমতায় না আসতে পারে। সেজন্য যার যার সর্বোচ্চ জায়গা দিয়ে কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। একটা জিনিস আপনার চারজন আছেন, একটা জিনিস হাস্যকর যে আজকে যদি আমরা বলি যে আজকের সরকার স্বৈরাচার, ফ্যাসিবাদ, আমি বলবো এর জন্য আপনিও দায়ী, আমিও দায়ী। কারণ ধরেন আজকে ভোট কেন্দ্রে আপনার শত শত মানুষ লাইনে দাঁড়িয়েছে, যারা ভোট কেন্দ্র দখল করে 10 থেকে 15টা লোক আইসা লাঠি সোটা নিয়ে তারা ভোট কেন্দ্র দখল করে সেলফি। অথচ লাইনে থাকে 100 মানুষের মধ্যে 5 জন মানুষ যদি বলে লাইন ব্রেক করে যদি ওইদিকে মানুষ থাকেন, তার অবস্থা সাইজ হয়ে যাবে, সে ম্যাজিস্ট্রেটও কিন্তু লাইন আসবে, মানে প্রশাসন লোক কিন্তু আতঙ্কিত হবে। এবং 5 জন মানুষ যদি বলে, 5 জনের দেখা দেখি কিন্তু পুরো মানুষ সাহস পায়। কাজী এই যে সাহস দেখানোটা, এইরকম মানুষের আজকে দরকার। এই সাহস দেখানোর জন্য রাজনীতি করতে হবে না। একসময় আমরা সাধারণ ছাত্র ছিলাম, সাহস দেখিয়েছি, আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, হয়তো নির্যাতিত হয়েছি, আবার এই যে মানুষের ভালোবাসা, আস্থা, বিশ্বাসটা পেয়েছি। কাজী আজকে যাদের সাহস আছে, যোগ্যতা আছে, তাদের নেতৃত্ব দেওয়ার একটা উপযুক্ত সময়। সুতরাং আপনাদের সেই মেধা এবং সাহসেরও একটা মানে বলে যে প্রকাশের একটা উপযুক্ত সময়, সেটা কোনো দলের জন্য নয়, কোনো পার্টির জন্য নয়, দেশের জন্য, দেশের মানুষের জন্য, ন্যায়ের জন্য। আশা করি অন্যায়ের বিরুদ্ধে আপনাদের সেই সাহস এবং সেই সাহসী প্রতিবাদ উচ্চারিত হবে এবং এই তরুণদের মাধ্যমেই আগামীতে দেশ হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশ একটা স্বাধীন, সার্বভৌম, সুজলা সুফলা, শস্য শ্যামলা একটা সুন্দর বাংলাদেশ হবে। সবাইকে ধন্যবাদ যারা লাইভের সাথে ছিলেন এবং এই বক্তব্য বা এই আমাদের আলোচনাগুলো শেয়ার করার মাধ্যমে আমার যারা আজকে দেখেনি তাদের কাছে পৌঁছে দিতে হবে। সোশ্যাল মিডিয়া মূলধারার মিডিয়ার চেয়েও বর্তমানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কাজেই মানুষকে জানাতে হবে কি ঘটছে, না জানলে তো সে প্রতিক্রিয়া দেখাতে পারবে না। সকল ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। আমি এদিকে যা আছে তাদের দেখাই, যারা তখন আমাদের সে ছিল আমাদের নিজাম ভাই, ইসমাইল ভাই, মহানগরের নেতৃবৃন্দ, যাই হোক, ধন্যবাদ।